বসো তো অনু ভাই, বসো। এখানে বসবো? হ্যাঁ, বসবে কেন? একদম বসো বসো বসো। বাবা, তুমি আর মালটাল খেও না, বুঝলে? নিজের নাম পর্যন্ত মনে রাখতে পারছো না? না, ভুলে গেছি, সব ভুলে গেছি। আমার নাম কি জানো? অনু ভাই। অনু ভাই। জানো বাবলু ভাই, কাল রোববার আমার কারখানার সমস্ত বন্ধুরা আজ আসরে বসে গেছে। আজ সারা রাত তন্দুর পাড়ে হই হুল্লোড়, মজা মজা। কিন্তু আমি ওই আসরে যাইনি, ওই আসর থেকে বেরিয়ে এসছি। কেন বলো তো? কেন? আমি আমার বাবলু ভাইকে কথা দিয়েছি যে তাকে আমি প্রতিদিন মদ খাওয়াবো, বিলিতি মদ। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাক, আমার কথা কোনো নড়চড় হবে না। আমি তোমায় মদ খাওয়াবো। এটা আমার সঙ্গে আছে, দেখো। ব্যাস, এই চিপস। আর এটা কি? দেখো কি এনেছি। হ্যাঁ, চলো আমি পেকটা বানাই। আমি বানাই? তোমার যে অবস্থা, তুমি একেবারে ওই ছড়িয়ে একাকার করবে দাদা। বলছো? বানাও, আমি তাহলে দেখি। অনু ভাই, এ তুমি কোথায় যেন কাজ করো? মদের কারখানায়, তাই না? না, আমি কোনো মদের কারখানায় কাজ করি না। আমি একটা সিগারেট কোম্পানির কারখানায় কাজ করি। হ্যাঁ, সিগারেটের কারখানা, ওই কামারহাটির কাছে অরিজিন কোম্পানিতে। যাই বলো দাদা, ওই অরিজিন সিগারেটটা না প্রচন্ড কড়া, সবাই খেতে পারে না। হবে হবে। কি বাবলু ভাই, তুমি নিট মারছো নাকি? নেশাটা একটু চড়ুক, বুঝলে? তারপরে জল সব মিশিয়ে খাবো। খাও খাও, ভালো করে খাও। অনু ভাই, কি মিশিয়েছ অনু ভাই? জ্বালা করছে। তুমি আজও রাত করে বাড়ি ফিরলে? কাল থেকে আর দেরি হবে না, আজই শেষ। কালকে সন্ধ্যে সন্ধ্যে বাড়ি ফিরবো। তুমি আজও মদ খেয়ে বাড়ি ফিরেছো? আমি কি জিজ্ঞেস করছি, তুমি আজও মদ খেয়ে বাড়ি ফিরেছো? না, যাই মদ খাইনি, আজ কুলকুচি করে ফেলে দিয়েছি। আমি গন্ধ পাচ্ছি। বললাম তো, আজ আমি মদ খাইনি, আজ আমি কুলকুচি করে ফেলে দিয়েছি। বাজে কথা বলো না। এক সপ্তাহ ধরে তুমি রোজ মদ খেয়ে বাড়ি ফিরছো। আমি সোম থেকে শুক্র এই 5 দিন ধরে শুধু মদ খেয়েছি, আজকে আর কোনো দরকার হয়নি। মানে তুমি আমাকে বোকা বানাচ্ছ? তোমাকে নয়, একজনকে বোকা বানাবার জন্য আমাকে 5 দিন ধরে মদ খেতে হয়েছে। আজকে আপনার দরকার হয়নি, তাই কুলকুচি করে ফেলে দিয়েছো? হাই কপাল, মেয়েটা একটা সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে না, আর তুমি রোজ মদ খেয়ে বাড়ি ফিরছো। স্কুলে যাচ্ছে না তো কি হয়েছে? রেস্ট নিচ্ছে, এরপরে যাবে, অসুবিধাটা কোথায়? তুমি জানো না
মেয়ে কেন স্কুলে যাচ্ছে না? জানি তো, যাকে ছাড়ো। কোথায় ও? ঘুমোচ্ছে। ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছেন খুব কড়া ওষুধ, দুদিন ধরেই দেখছি খাওয়ার পরেই ও ঘুমিয়ে পড়ছে। ওষুধ খেয়ে এরকম ঘুমিয়ে পড়াটা ঠিক না, এতে শরীরের ওপর খুব এফেক্ট পড়ে। না হলে করবেটা কি? সারা রাত জেগে থাকবে? তাও ঠিক। খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, গরম করতে দিচ্ছি। সব চিন্তা তো মায়েদেরই, বাপেদের তো কোনো চিন্তাই নেই। বাপেরা ঘুরে বেড়াবে, মদ খাবে আর মচ্ছব করবে। তুমি তাড়াতাড়ি খাবার গরম করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বুঝলি পল্টু, এইসব ক্রিকেট 11 না একদম ফালতু। আমি টাকা লাগিয়ে দেখেছি, ঝাড় যায়। কিন্তু ভাই আমার টাকা তো আমি ফেরত পেয়ে গেছি। আর ওই যে 49 টাকা না সবাই ফেরত পায়, কোটি টাকা কেউ আর পায় না। কম্পিউটারে ওরা নিজেরাই টিম বানিয়ে নেয় আর নিজেরাই টাকা নিয়ে চলে যায়। তুই কিছু জানিসই না। এ ভাই, ওটা বাবলু দা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে। চল তো একবার গিয়ে দেখি। দাঁড়া, বাবলুদার সাথে মিশলে বাবা বাড়িতে বহুত ক্যাচাল করে, যাবো না। সে তো আমার বাড়িতেও বকাবকি করে, কিন্তু একজন অসুস্থ হয়ে পড়ে আছে সেটা দেখেও হেল্প না করে চলে যাব? কে অসুস্থ? ও অসুস্থ? দেখ গিয়ে মালকে ঘুমাচ্ছে। না রে ভাই, দেখে মনে হচ্ছে সত্যি অসুস্থ। না হলে কেউ এমন ভাবে খিচ মেরে পড়ে থাকে? দাঁড়া একবার ডাক্তারবাবুকে ফোন করি। হ্যালো ডাক্তারবাবু, আমাদের পাড়ার ওই স্ত্রীর দোকানটার পাশে না একজন অসুস্থ হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একবার আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব মিলিয়ে লোকটার দুটো জামা, দুটো প্যান্ট আর ছেঁড়া একটা জুতো, এই পরে এসে প্রতিদিন অফিসে যেত। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বসের বকা মাথা নিচু করে সহ্য করতে করতে সে ভাবত, না, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে চাকরিটা চলে যাবে, আর চাকরি চলে গেলে পরিবারটাকে বাঁচাবে কি করে? ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাবে কি করে? ছেলেটা বলেছে ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে, তাই তার পড়াশোনার খরচ জোগাতে হবে। মেয়েটা অলরেডি পুজোর জন্য একটা জামা অর্ডার করে রেখেছে, এ মাসের মাইনে পেলে সেই জামাটা কিনে দিতে হবে। মায়ের ওষুধ কেনা বাকি, এ মাসের ইএমআই বাকি। এমনকি বউটা চুরমুর খেতে খুব ভালোবাসে, বলেছে ফেরার সময় চুরমুর নিয়ে যেতে। তাই অফিস থেকে ফিরে বাজার করে বাড়ির সামনে গিয়ে তার মনে হলো, যা, ছেঁড়া জুতোটা তো সেলাই করা হলো না, ভুলে গেলাম। এতক্ষণ যে লোকটার গল্প আপনাদেরকে বলছিলাম, সেই লোকটার নাম হলো বাবা। নমস্কার, আমি টিটাগড় থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। আজ আপনাদেরকে এক অন্য বাবার ঘটনা দেখাবো, যে বাবা আর 5টা বাবার মতো হলেও সে আরেকটা পরিচয় নিজের সঙ্গে যুক্ত করেছে, সেটা হলো অপরাধী বাবা। আরে অয়ন, আজ হঠাৎ এই পথে? আজ রোববার, ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তা ভালোই করেছো, অনেকদিন আড্ডাও হয় না। তা ঠিক। বলছি, পাশের পাড়ার কোনো খবর পেলে? না, পাশের পাড়ার কি খবর? আরে বাবলু মারা গেছে। কে বাবলু? আরে ওই সুভাষ পল্লীর উঠতি মস্তান বাবলু। ওই নাম শুনেছি, ঠিক চিনি না। তা কিভাবে মারা গেল? আরে সেখানেই তো আসল গল্প। কিরকম? আর সকালবেলা রাস্তার ধারে মাদুর পেতে বাবলু ঘুমাচ্ছিল। পাড়ার ছেলেরা অসুস্থ মনে করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে বলে বেঁচে নেই, ব্রেন স্ট্রোকে মারা গেছে। তারপর ওরা হাসপাতালে নিয়ে যায়, আর হাসপাতালে ডক্টর দেখে বলে ব্রেন স্ট্রোকে মারা গেছে ঠিকই, কিন্তু বাবলুকে কেউ কিছু খাইয়েছে, আর সেই কারণেই ওর ব্রেন স্ট্রোক। চাপ বাবা, তা আবার হয় নাকি? হ্যাঁ, সেটাই তো শুনছি। তারপর হাসপাতালে পুলিশ যায় এবং বডিটা মর্গে নিয়ে যায়। কি হলো, কি ভাবছো? না, ভাবছি এই পৃথিবীতে কত কিছুই না ঘটে। হ্যাঁ সেটাই। হ্যাঁ যাই হোক, সিগারেট খাবে নাকি? না সুবিধা, আমি তো সিগারেট খাই না। সে কি, তুমি সিগারেট কোম্পানিতে চাকরি করো অথচ সিগারেট খাও না? সিগারেট কোম্পানিতে চাকরি করি বলেই তো আমি সিগারেট খাই না। তাছাড়া আমি জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ শুনেছি, দেখেছি প্যাকেটের গায়ে লেখাও থাকে, তবুও লোকে খায়। আচ্ছা আমাকে বলো তো, এই সিগারেটে কি বিষ মেশানো থাকে?
আরে হাসছো যে? সুবিধা, সিগারেটটাই তো বীজ দিয়ে তৈরি। হ্যাঁ, সে কি, তাই নাকি? এক্স্যাক্টলি। বিমলদা, আমাকে আর সিগারেট দিতে হবে না, এখানে বরণ আর 2 কাপ চা দিয়ে যাও। এই এসো, চা খা যাক। স্যার, এই জায়গাটাই এলাকার মদ খাওয়ার জায়গা। সন্ধ্যা থেকে রাত অবধি এখানে প্রত্যেকদিন আসর জমে। বোতলে ছড়াছড়ি অরূপ। দেখো অরূপ, ভিকটিম যদি বসে এখানে মদ খায় তাহলে ও বিষ নিজে মিশিয়ে নিশ্চয়ই খায়নি। হয় বোতলে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল, না হলে ওই বিষ মেশানোর মদটা ছিল ও খেয়ে ফেলেছে। কিন্তু স্যার, এখানে যত মদের বোতল, জলের বোতল আর প্লাস্টিকের গ্লাস পড়ে আছে, এগুলোর পরীক্ষা করতে বসলে তো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। সে তো ঠিক। তুমি একটা কাজ করো, তুমি ফরেন্সিক টিমকে বলে দাও যে বোতল আর গ্লাসগুলো মানে ভেরি রিসেন্ট ইউজ হয়েছে সেগুলোকে কালেক্ট করতে। ওকে স্যার। স্যার, এরা দুজন ভিকটিমকে পড়ে থাকতে দেখেছিল। আচ্ছা, তোরা কি দেখেছিলিস? স্যার, আসলে আমরা দুজন রোজ সকালে একটু হাঁটাহাঁটি করতে বেরোই, ঠিক তেমন আজও বেরিয়েছিলাম। দেখলাম এখানে বাবলুদা শুয়ে আছে, দেখে মনে হলো অসুস্থ। আমাদের কাছেই একজন ডাক্তারবাবু থাকেন, রতন ডাক্তার। ওনাকে ফোন করতেই উনি এলেন। খুব একটা বড় ডাক্তার নয়, তবে ওই জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা এগুলো সারিয়ে দেন। উনি এসে দেখে বললেন বোধহয় মারা গেছেন, তবুও একবার হসপিটালে নিয়ে যেতে বললেন। তা কারা নিয়ে গেল? তোরা নিয়ে গেলি হাসপাতালে? না স্যার, আরও অনেকে ছিল। সবাই মিলে আমরা ধরাধরি করে অটোতে তুললাম, তারপর এই পাড়ারই দুজন ছেলে বাবলুদাকে হাসপাতালে নিয়ে গেল। তো কারা সেই দুজন? চিনি না স্যার। অরূপ স্যার, ভিকটিমের হাতে যখন হাজার হাতের ছাপ পড়েছে, তখন আসল হাতের ছাপটা খুঁজতে পাওয়া খুব খুব কঠিন। সমস্যাটা স্যার, এই অঞ্চলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। থাকবে কেন? থাকলে তার মদের ঠেকটা গজাতো না। আর দেখে মনে হচ্ছে শুধু মদ নয়, মদ, গাঁজা সব কিছু চলে এখানে। স্যার, ভিকটিম বাবলু মাইতির নাম কিন্তু আমাদের পুলিশ রেকর্ডে আছে। জানি। আর এই তো কদিন আগে ওই একটা ব্যারিস্টারকে কি চাঁদা নিয়ে থ্রেট দিয়েছিল। আর স্যার, আরেকটা ইফটিজিং কেস, ওই তিনি আমাদের থানারই এক অফিসারের বউ ছিলেন। দেখো অরূপ, পুলিশ, ব্যারিস্টার তাদের কেস বলে তারা পুলিশকে জানিয়েছে, কিন্তু প্রতিনিয়ত সমাজে কত সাধারণ মানুষকে ওরা অনিষ্ট করছে, তারা তো ভয় জানাতে পারছে না। রাইট স্যার। স্যার, আমার মনে হয় কি যে অনেক সাধারণ মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে হয়তো নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিয়েছে। সেটাই তো সব থেকে খারাপ লাগে অরূপ। আমাদের দেশে সব থেকে বড় দুরারোগ্য ব্যাধি কি জানো? করাপশন। এই করাপশনের জন্য সাধারণ মানুষ আমাদের মতো এই পুলিশকে বিশ্বাস করে। জানেন স্যার, অনেক স্ট্রাগলের পর এই পোশাকটা পরার সুযোগ পেয়েছি। মাঝে মধ্যেই রাতে ভয়ে ঘুম থেকে জেগে উঠি, সারা জীবন এই পোশাকটার সম্মান রাখতে পারবো তো? তোমার মতো আমার ওরকম হতো, মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠতাম ভয়। এখন আর নাক ডাকিয়ে ঘুমোই। স্যার, আপনাকে 4 বছর ধরে দেখছি, এই পোশাকের সম্মান বাঁচানোর জন্য আপনি যে পরিশ্রম করেন, সেই পরিশ্রমের জন্যই বোধহয় আপনার নাক ডেকে ঘুমটা হয়। ওপর থেকে দেখলে অনেক কিছু মনে হয়। আমি যদি সত্যি পরিশ্রম করতাম, তাহলে বাবলুদের মতো অ্যান্টি সোশ্যালরা এরকম গজিয়ে উঠতো না আগাছার মতো। আর এই আগাছাদের উৎপাদন করতে সাধারণ মানুষদের মাঠে নামতে হতো। স্যার, আপনার কেন মনে হচ্ছে যে বাবলুকে যে মেরেছে সে কোনো সাধারণ মানুষ, কোনো অ্যান্টি সোশ্যাল নয়? অ্যান্টি সোশ্যাল হলে তার মারার পদ্ধতিটাই পুরো অন্যরকম থাকতো। তাহলে স্যার, বাবলুকে যদি মদে বিষ মিশিয়েই খাওয়ানো হয়, সে তো বাবলুর পরিচিত, মানে সেও একজন অ্যান্টি সোশ্যাল। এই অঙ্কটাই তো আমার হজম হচ্ছে না অরূপ। আসলে এখানে একটা গল্প আছে, এই গল্পটা যদি আমরা পুরো বুঝতে পারি, তাহলে সেখান থেকে আমরা সব প্রশ্নের উত্তর ঠিক খুঁজে পাবো। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই বেলা 1:45টার সময় তুমি পাঁঠার মাংস কিনে এনেছো? পাঁঠার মাংস কিনে এনেছি তো কি হয়েছে? এখন পাঁঠার মাংসের যা দাম না, মাংস খাওয়া মাথায় উঠেছে। আর আগে রোববার হলেই বাড়িতে পাঁঠার মাংস। এখন আর সেই সময়টা নেই। সেই সময় ফিরিয়ে আনতে হবে। আর একটা কথা, সময় না সবসময় রেডি থাকে না, তাকে নিজের মতন করে রেডি করে নিতে হয়। যাই হোক, আমাকে এক গ্লাস জল দাও তো। দিচ্ছি। তিতাস, হ্যাঁ বাবা। তুই ঘরের মধ্যে কি করছিস? কিছু না, বসে আছি। আয় বাইরে আয়, দরকার আছে। আসছি বাবা।
কি হয়েছে বলো। হয়েছে তো অনেক কিছু। কাজে ব্যাগরা দিচ্ছে শ্রীমতী পায়েল ভট্টাচার্য, মানে তোর মা। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুই আয় আমার কাছে, আয় মা, আমি তোকে সব বুঝিয়ে বলছি। বস। আমি শ্রী অয়ন ভট্টাচার্য, আমার একমাত্র মেয়ে তিতাস ভট্টাচার্য। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আজকে আমার মেয়ের জন্য আমি বাজার থেকে মাটন কিনে নিয়ে এসেছি। আমার একটু বেলা হয়ে গেছে মাটনটা আনতে, কিন্তু শ্রীমতী পায়েল ভট্টাচার্য বেলা হয়ে গেছে বলে মাটনটা রান্না করতে পারবেন না বলছেন। তা এর জন্য একটা প্রতিবাদ হওয়া দরকার নয় কি? বাবা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। কোনো দরকার পড়লে আমাকে ডেকে নিও। তিতাস, লোকটা মারা গেছে। কোন লোকটা? ওই সুভাষপল্লীর বাবলু নাকে। আজকে বাজারে গিয়ে শুনলাম লোকটা নাকি সেরিব্রাল অ্যাটাকে মারা গেছে। ওই দেখ, তোর মায়ের এত দুঃখ হয়েছে যে হাত থেকে গ্লাসটাই পড়ে গেল। বাবা, কি কোনো স্পেশাল রেকমেন্ড ছিল নাকি? না, এত তাড়াতাড়ি রিপোর্ট এসে যাচ্ছে। আর না, আসলে কি হয়, এইসব অ্যান্টি সোশ্যালরা তো বাবু বিবিদের পেয়ারের লোক হয়ে থাকে, তাই সমস্ত কাজ একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, না না, আমি মজা করে বলছিলাম। যাই হোক, আমার তো ভালো হলো, তদন্তের গতি খানিকটা এগিয়ে গেল। ওকে ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, রাখছি। ওকে স্যার। এসো। আমরা প্রত্যেকবারই বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল, তবুও লেট হয়। এবার কিন্তু ফরেন্সিক রিপোর্ট সন্ধ্যের আগেই চলে এলো স্যার। আরে সেই কথাই তো এতক্ষণ ডক্টর ভাদুরীর সঙ্গে ফোনে হচ্ছিল। যাই হোক, দেখি ফরেন্সিক রিপোর্ট এখন কি বলছে। স্যার, রিপোর্ট অনুযায়ী ভিকটিমের মৃত্যুর সময় ওই রাত 11:53 মদের সাথে বিষ খাইয়েই মারা হয়েছে। কিন্তু ওই বিষ থেকে প্রাপ্ত প্রোডাক্ট বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এখানে যে পরিমাণ ব্যবহার করা হয়েছে অতটা কিন্তু একবারে কোথাও কিনতে পাওয়া যায় না। বিষের নাম কি নিকোটিন? হ্যাঁ স্যার। অরূপ, রিপোর্ট বলছে মদের সঙ্গে নিকোটিনের ঘনত্ব পরীক্ষা করে দেখা যাচ্ছে যে 750 মিলিলিটার মদের সঙ্গে 100 মিলিলিটার নিকোটিন মেশানো হয়েছে। দেখো, নিকোটিনের মাত্রা অধিক হলে সাধারণত সেরিব্রাল অ্যাটাক হয়, না হলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক্ষেত্রে ভিকটিমের সেরিব্রাল অ্যাটাকই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এতটা নিকোটিন একটা মানুষ জোগাড় করলো কোত্থেকে, আর কেই বা তাকে যোগান দিল? স্যার, আপনার কি মনে হয় কিভাবে জোগাড় করলো? সেটা তো আমিও জানি না অরূপ, তবে জেনে নেওয়ার জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমত, আমরা খুনের টাইমটা জেনে গেছি। দ্বিতীয়ত, খুন হবার 20-25 মিনিট আগে থেকে 20-25 মিনিট পরে ওই মধুগলির টাওয়ার লোকেশন কোন কোন নাম্বারে এক্সিট করছে সেটা আমাদের বের করতে হবে। ও, তোমার সোর্স পচাকে বলে দাও খবরটা নিতে, আর ওই 100 গ্রামের বেশি নিকোটিন কে বিক্রি করছে, কে কিনছে সেটা খোঁজ লাগাতে বলো। ওকে স্যার। অরূপ, কাল সকালের মধ্যে আমার যে কোনো একটা নেটওয়ার্ক অন চাই। রাইট স্যার। আমার বাবা যা করেছে সব আমার ভালোর জন্য করেছে। বাবা যা করেছে সব বাধ্য হয়ে করেছে। বাবা কোনো অন্যায় করেনি। নিজে কেউ নিজের হাতে বিষ খেলে তাকে বলে আত্মহত্যা। আপনি, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন বা আপনার চারপাশে কেউ না কেউ প্রতিনিয়ত এই নিকোটিন বিষ খাচ্ছে, আর সেটাও নিশ্চয়ই আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা খুঁজতে বেরিয়েছি খুনি, যে খুনি নিকোটিন বিষ খাইয়ে আরেকজনকে খুন করেছে, আর সেই খুনির হদিশ পেতে আমাদের একটুও দেরি হয়নি। স্যার, সুভাষপল্লীর টাওয়ার লোকেশন অনুযায়ী ও গলিতে রাত 11:15 থেকে 12:05 এই পর্যন্ত দুটো নাম্বার অ্যাক্টিভ ছিল। একটা হচ্ছে ওই ভিকটিম বাবলু মাইতির, আর অন্যটা নিশ্চয়ই খুনির মনে হয় স্যার। আর ওই নাম্বার অনুযায়ী বাড়ির অ্যাড্রেস হলো 22-এর আদর্শপল্লী। তাহলে অরূপা দেরি কিসের, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, তোমার এই সোর্স পচা কি কোনো খবর দেয়নি? না স্যার, এখনো পর্যন্ত তো কিছু জানালো না। স্যার,
পচাই ফোন করেছে। আরে ধরো ধরো, ব্যাটা অনেকদিন বাঁচবে। হ্যালো। ছাবড়ি দুনিয়ায় কেউ এই নিকোটিন বিষ দিয়ে কোনো ডিলিং করেনি। ওরা বলছে কাউকে মারতে গেলে ওই রেয়ার বিষের কি দরকার, লোকাল বিষ দিয়ে তো সালটানো যায়। তবে আদর্শপল্লীতে একটা লোকের সাথে বাবলুমাইতির সপ্তাহখানেক ধরে খুব পীড়িত হয়েছিল। লোকটা কামারহাটির অরিজিন সিগারেট ফ্যাক্টরিতে চাকরি করে, নাম অয়ন ভট্টাচ। তবে সে মেরেছে কিনা শিওর নই। আচ্ছা, হ্যাঁ আমরা এখন ওখানেই যাচ্ছি। হ্যাঁ রাখছি। চলো গাড়ি বার করতে হবে। হ্যাঁ স্যার। ও মা, দেখে যাও বাবা কি সুন্দর ইস্ত্রি করেছে। তুমি বলো বাবা নাকি কিছুই করতে পারে না। থাক না। বাহ, খুব ভালো হয়েছে। কি গো, তুমি যে এত ভালো ইস্ত্রি করতে পারো, কই আগে তো জানতাম না। আমি যে ইস্ত্রি করতে পারি না এই কথাটা তোমাকে চুপি চুপি এসে কে বলে গেল শুনি? কারুর বলার দরকার নেই, কোনোদিন তো দেখিও নি। বাবা বাবা, তুমি দেখোনি বলেই যে আমি পারি না এটা তোমায় কে বলেছে? এমন অনেক কিছুই আছে যা তুমি জানো না, কিন্তু আমি করেছি। আপনার স্ত্রী না জানলেও আমরা কিন্তু জেনে গেছি অয়ন বাবু। আপনারা? থানা থেকে আসছি। আমাদের বাড়িতে পুলিশ কেন? ওই যে আপনার হাজব্যান্ড একটু আগে আপনাকে বলছিলেন না যে উনি এমন কিছু কিছু কাজ করেন যেটা আপনি জানতে পারেন না, তো উনি সত্যিই এমন কিছু করেছেন যার জন্য আমরা এখানে আসতে বাধ্য হলাম। দেখি তুমি এরকম করে কাঁদছো কেন? আমি জানি আমার বাবা কি করেছে। কি করেছে তুমি জানো? কেন তোমার বাবা তোমাকে কিছু বলেছে? না বলেনি, কিন্তু আমি জানি সকালে বাবা যখন মাংস আনতে গেছিল আমি তখনই বুঝতে পেরেছি। কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা যা করেছে সব আমার ভালোর জন্য করেছে। বাবা যা করেছে সব বাধ্য হয়ে করেছে, বাবা কোনো অন্যায় করেনি। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তোমার নাম কি? তিতাস, তিতাস ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। সামনের বছর মাধ্যমিক দেব। শোনো তিতাস, তুমি 9-এ পড়ো, অনেক কিছু জানো বোঝো। দেখো তোমার বাবা যদি সত্যিই অন্যায় করে থাকেন তাহলে নিয়ম অনুসারে তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু উনি যদি বাধ্য হয়ে অন্যায় করে থাকেন তাহলে আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোমর বেঁধে দাঁড়াবো আদালতে তোমার বাবার সপক্ষে, যাতে তোমার বাবার শাস্তিটা অন্তত একটু কম হয়। কিন্তু এখন যে তার জন্য তোমার বাবার সঙ্গে আমার কথা বলতে হবে, তুমি তোমার মায়ের সঙ্গে পাশের ঘরে যাও। ম্যাডাম, ওকে নিয়ে একটু পাশের ঘরে চলে যাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ মা, চল তুই আমার সঙ্গে চল। আচ্ছা অয়নবাবু, শুনেছি বাবলু মাইতি তো এখানকার ফেরোসাজ একজন উঠতি মাস্তান, তো ওনার সঙ্গে আপনি বন্ধুত্ব করে তারপর ওনাকে বিষ খাইয়ে মারলেন, মানে এটা কি করে করলেন একটু বলবেন প্লিজ? যে নির্জন গলিটায় বাবলুর ডেড বডিটা পড়েছিল, প্রতিদিন সন্ধ্যায় ওই গলিতে দেশি মদ আর চোলাই বিক্রি হতো। বাবলু যারা বিক্রি করতো তাদের কাছ থেকে কমিশন নিত। শুধু কমিশনই নয়, যারা বিক্রি করতো তারা বাবলুকে দেশি মদের বোতল সাপ্লাই করতো। বাবলু কিন্তু দেশি মদ খেতে পছন্দ করতো না, ওর বিলেতি মদের দিকে বেশি ঝোঁক ছিল। কিন্তু যা হয়, মানুষ মাগনায় আলকাতরাও খায়, বাবলুরও তাই অবস্থা হয়েছিল। সবাই চলে গেলে বাবলু এই বাংলার দেশি মদের বোতল শেষ করত, তারপর ঘরে যেত। এই ব্যাপারটা আমি অবজার্ভ করেছিলাম। তারপর গত সোমবার অফিস থেকে বেরিয়ে একটা মদের কাউন্টারে গিয়ে মদ কিনে এক টেক খাই। কোথায়? বারে? আমি জানি স্যার, অফ শপে মদ খাওয়া যায় না। অন শপে গিয়ে আমি একটা মদের বোতল কিনে ওখান থেকে মদ খেলাম। তারপর মদের বোতলটা হাতে নিয়ে মাতলামি করতে করতে সেই গলির মধ্যে দিয়ে হেঁটে চললাম যেখানে বাবলু থাকে। বাবলুর সঙ্গে আমার দেখা হলো। বাবলু তখন সবে দেশি মদের বোতল থেকে এক চুমুক দিয়েছে। আমাকে দেখে বানালে মোরে বই লাগে, ও সাদের বানালে মোরে কে তুই? কে তুমি ভাই? আমি অনুব্রত, আমাকে সবাই অয়ন বলে রাখে। পাশের পাড়ায় থাকি। পাশের পাড়ায় থাকিস তো এখানে কি করছিস? কেন
তুমি বুঝতে পারছো না কি করছি? এই দারু খেয়ে এদিক ওদিক ঘুরে ফিরছি। দেখি কি দারু খাচ্ছিস দেখি। না, দারু খাওয়াটা বড় কথা নয়, কিন্তু দারু কেড়ে নেওয়াটা বড়। দারু কেড়ে নিল আমার দারু। বাবা অসভ্য, এ তুই ইংলিশ রে? হ্যাঁ, আবার এক প্যাকও খেয়েছিস? বাহ বাবু, হ্যাঁ ওটা প্যাক নয়, আগে বলতে শেখো তারপর দারু খাও। ওটা প্যাক নয়, ওটা পেক। ওই পেক প্যাক একই, বুঝলি তো? কি রে, এক প্যাকেই নেশা হয়ে গেল? হ্যাঁ, নেশা হবে না? হ্যাঁ, আমাকে তো খেতে হবে। হ্যাঁ, বাড়িতে দারু খেলে বউ খেলাবে, বাইরে দারু খেলে পুলিশে পেটাবে। না পাচ্ছি ভাই একটা ভালো জায়গায় বসে দারু খেতে, না পাচ্ছি একজন কোনো ভালো পার্টনার। পেয়ে গেছিস? পার্টনার পেয়ে গেছি। হ্যাঁ, আয় আয়, কোথায় যাবো? আয় এদিকে, এদিকে এদিকে, আয় আয়, দাঁড়া দাঁড়া। আরে বাবা, দাঁড়া এখানে, ধরে দাঁড়া 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 দাঁড়া। কোথায় দেখো বাবা? হ্যাঁ, ধরে দাঁড়া, নড়বি না। ধরে নে, আমি আজকে তোর পার্টনার, বুঝলি? পার্টনার? হ্যাঁ, এই এখানে বসে আমরা খাবো। এখানে? এখানে। আরে এখানে বসে খেলে পুলিশ র্যাম্পার খেলাবে বাবু। বাবা, এটা আরে শক্ত হয়ে দাঁড়া। শোন, এটা আমার জায়গা, বুঝলি? বস বস বস। আরে বাপরে, বস। আচ্ছা বাবলু ভাই, হ্যাঁ, আমার নাম তো অনুব্রত। হ্যাঁ, অয়ন বলে সবাই ডাকে, তুমি আমাকে অনু বলে ডাকতে পারবে। অনু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তোমার পুরো নাম কি গো? আমার পুরো হাফ ওই একটাই নাম, বাবলু ভাই, বুঝলি তো? এখানে আমার সবাই ওই নামেই ছিল। বাবলু ভাই? হ্যাঁ, মানে হচ্ছে ওই সিঙ্গিপাড়ার বাবলু ভাই তুমি? হ্যাঁ, ধর 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 বাবা। ওই আর কি, বুঝলি? ওই সবাইকে একটু সরকে টরকে দেই, সবাই একটু ভয় পায়। আবার কাউকে বলিস না, বুঝলি? এখানকার ওই দাদারা দিদিরা সবাই আমায় একটু সমঝেই চলে, বুঝলি? বাবা, আমি কার সাথে বসে দারু খাচ্ছি? বোঝ, তুমি তো শের। হ্যাঁ বাবা, তোমার পায়ে একটু ধুলো। কি করছিস? করবি না এগুলো? কি করছিস? করবো না। হ্যাঁ, শোন, এবার থেকে তোর যখন ইচ্ছে হবে না এই দারু খাবার, তুই এখানে চলে আসবি। এই মাদুরটা তোকে আমি দিয়ে দিলাম। এই মাদুরটা আমার? তোর তোর। কিন্তু বাবলু ভাই, আমার একা দারু খেতে একদম ভালো লাগে না। ধুস শালা, একা কেন খাবি? তোর পার্টনার আমি আজ থেকে। এই বাবলু ভাই তোর পার্টনার, বুঝলি? সোমবারের পর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র আমি রোজ দিন বাবলুর সঙ্গে দেখা করলাম, বাবলুর সঙ্গে বসে মদ খেলাম, বাবলুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। আমি ইংলিশ মদ নিয়ে যাব বলে বাবলু আর দেশি মদ ছুতেই না। তারপর শনিবার দিন আমি একটা কাজ করলাম, আমি আমার সিগারেটের কারখানায় গেলাম। আমি সিগারেটের কারখানায় কাজ করি বলে আমি জানি কোথায় কি আছে, কোথায় র্যাপিং পেপার থাকে, কোথায় ট্রিপিং থাকে এবং কোথায় নিকোটিন থাকে। র্যাপিং পেপার, টিপিং পেপার, এই ব্যাপারটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন? র্যাপিং পেপার হলো সিগারেটের যে অংশে তামাক থাকে সেই অংশটা যে কাগজ দিয়ে মোড়া থাকে তাকে বলা হয় র্যাপিং পেপার। আর সিগারেটের যে অংশটায় ফিল্টার থাকে সেই ফিল্টারের অংশটা যে কাগজ দিয়ে মোড়া থাকে সেটাকে বলা হয় ট্রিপিং পেপার। আর নিকোটিন ডাইলেটেড হয়, অ্যালকোহলের সঙ্গে সহজেই মিশে যায়। ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এবার বলুন। আমি 100 গ্রামের মতো নিকোটিন একটা শিশিতে ভরে নিলাম। কেউ আপনাকে কিছু বললো না? আমি এই কোম্পানির সুপারভাইজার, সর্বত্রই আমার অবাধ যাতায়াত, এমনকি সিসিটিভির দায়িত্ব আমি ছিলাম। কেউ আমার কাজের কোনো কৈফিয়তও চাইবে না, কারো দায়ও পড়েনি, আর কেউ এখানে বাড়তি কাজও করবে না। আর আমি কি করছি সেটাও কেউ দেখেনি। তারপর তারপর
আমি একটা মদের দোকানে গেলাম, ওখান থেকে এক বোতল মদ কিনলাম, মদটা কিনে কিছুটা মদ মুখে নিয়ে কুলকুচি করে ফেলে দিলাম, আর কিছুটা মদও ফেলে দিলাম। তারপর নিকোটিনটা মদের বোতলে চালান করে দিলাম, তারপর একটু ওয়েট করলাম যাতে বাবলুর তেষ্টাটা বাড়ে। তারপর বিশ্বাস করুন স্যার, আমি কোনোদিন ভাবিনি যে আমি কাউকে খুন করব, কিন্তু আমি নিরুপায় হয়ে গেছিলাম। দিনের পর দিন আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি ভাবতাম যে আমি বাবা হয়ে আমি কি করছি। আমার মেয়েটা তিল তিল করে নিজেকে শেষ করে দিচ্ছে, বাড়ি থেকে বেরোয় না, স্কুলে যায় না, কড়া কড়া ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকে। অয়নবাবু, এই কথাগুলো যদি আপনার মেয়ের মুখ থেকে শুনি তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন, তাহলে হয়তো তো আরো ডিটেলে আমরা জানতে পারবো। আমার কোনো আপত্তি নেই। অয়নবাবু, আপনার মেয়ে মাইনর। জুভেনাইল জাস্টিসের কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 অনুসারে আপনার আর আপনার স্ত্রীর পাশে আপনার মেয়েকে বসিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, আদারওয়াইজ নট। ওকে স্যার। অরূপ, তুই অয়নবাবুর স্ত্রী আর মেয়েকে এখানে ডাকো। ওকে স্যার। আচ্ছা তিতাস, সুভাষপল্লীর বাবলু মাইতি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। তোমার যদি আপত্তি না থাকে ঠিক কিরকম ব্যবহার করতো একটু ডিটেলে বলবে? আমি পড়ি ভবানীনাথ ইনস্টিটিউট অফ গার্লস স্কুলে। ক্লাস 8 অবধি আমাকে আমার মাই নিয়ে যেত। ক্লাস 9 থেকে আমি একা একা যাতায়াত শুরু করি। ক্লাস 9-এ ওঠার প্রথম দেখি আমার পাশে পাশে বাবলু সাইকেল নিয়ে যাচ্ছে। প্রথম কোনো কথা বলতো না, সাইকেল চালাতে চালাতে আমায় দেখতে দেখতে যেত। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমায় একদিন রাস্তা আটকে দাঁড়ালো। কেমন আছো মামুনি? ভালো ভালো আছি আঙ্কেল। আরে আবার আঙ্কেল? তুমি আমায় চেনো? না। আমার নাম বাবলু, মনে থাকবে? হ্যাঁ বাবলু আঙ্কেল। আবার আঙ্কেল কেন, শুধু বাবলু। কিন্তু আপনি তো আমার বাবার বয়সী, তাই আঙ্কেল। আচ্ছা, বাবার বয়সী? বাবা তো নই। যেমন দেখো, তুমি আমার মেয়ের বয়সী, কিন্তু মেয়ে তো নও, তাই সব আঙ্কেল টাঙ্কেল ছাড়ো। হ্যাঁ, শুধু বাবলু, বুঝলে? যাক, তুমিও আমায় চেনো না, আমিও তোমায় চিনি না, কোথায় থাকো তাও জানি না, তোমার নামটা পর্যন্ত জানি না। কিন্তু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা, তোমায় আমি ছেড়ে দেবো, আগে তোমার নামটা বলো। তিতাস। বেশ সুন্দর নাম। আচ্ছা যাও, কিন্তু কাল আবার কথা হবে কিন্তু, যাও। পরের দিন আমার পাশে পাশে আর সাইকেল চালালো না। আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ করে কোথার থেকে সাইকেল নিয়ে এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। কি মামুনি, চিনতে পারছো আমায়? হ্যাঁ পারছি। তাই? কে বলো তো? বাবলু আঙ্কেল। আরে আবার আঙ্কেল কেন? বাবলু বাবলু কি বলো? বাবলু, আবার বলো বাবলু। বাবলু। হ্যাঁ, আরেকবার বলো। বলো বাবলু। হ্যাঁ, আচ্ছা আরেক বাবলু। আসলে কি জানো তো, তোমার মতো মেয়েদের মুখে না আমার নামটা শুনতে হেব্বি। তোমাকে আমি আগেও দেখেছি জানো, তখন তুমি ছোট্ট ছিলে, মায়ের সঙ্গে যেতে স্কুলে। তোমার মাকেও আমার হেব্বি হট লাগতো, বুঝলে? আবার তুমি এখন বড় হয়েছ, তোমাকেও আমার হেব্বি হট লাগে জানো। আসলে তোমাদের মতো মেয়েদের আমার না হেব্বি লাগে। না ফ্রক, না শাড়ি, সব কিছু ভারী ভারী। আসলে আঙ্কেল আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ। আবার আঙ্কেল কেন? তোমার কিচ্ছু মনে থাকে না বাবলু। আর আজ তো তোমার দেরি হবেই না। সত্যি বলছি আঙ্কেল, আজকে না আমার খুব দেরি হচ্ছে। বাবলু বলো। আর আমি তো বললাম তোমার আজ দেরি হবেই না, আমি নিজে তোমায় সাইকেলে করে স্কুল পৌঁছে দেবো। না। কিসের না? না কেন?
আমি তো বললাম আমি তোমায় পৌঁছে দেব। না না, আমি চলে যেতে পারবো, আমার দেরি হবে না স্কুলে, আমি চলে যাব। বসো বসো। কি হলো, বসতে বলেছি। দেখো তুমি যদি না বসো তাহলে আমি তোমায় কোলে করে স্কুলে নিয়ে যাব। তোমার টিচাররা দেখবে, বন্ধুরা দেখবে, ভালো হবে। বসো বসো বসো। বসছি। বসেছ মামনি? হ্যাঁ, এখানে 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 নামি দাও, নামি দাও। এখানে? হ্যাঁ, এখানে। ঠিক আছে, তোমার যদি বলতে অসুবিধা হয় তোমাকে বলতে হবে না, থাক। না না, আমি বলবোই। আমি অনেক দিন ধরে চুপ করে থেকেছি, আজ আমি বলবোই, না হলে আমি পুলিশ হব কি করে? ওর অনেক দিনের ইচ্ছে, ও আইপিএস পরীক্ষা দেবে, পুলিশ হবে। বাহ, ইউ আর আ ব্রেভ গার্ল। তুমি নিশ্চয়ই পুলিশ হবে। সত্যি এই বয়সে এরকম একটা শক্ত মনের মেয়ে আমি খুব কম দেখেছি। না স্যার, আমি চুপ করেছিলাম, আমি অনেক বড় ভুল করেছি। আমার প্রথম দিনে শয়তানটাকে একটা চড় মারা উচিত ছিল। অরূপ, ঠিক তোমার মতো। তিতাস, এই যে পাশে দেখছো এসআই স্যার, উনি কিন্তু আমার থেকে ভীষণ কড়া। অপরাধীদের মারতে মারতে না আর এই হাতটা কড়া পড়ে গেছে। আমি জানি আমার বাবা অপরাধ করেছে, বাবাকে আপনারা ধরে নিয়ে যাবেন, কিন্তু প্লিজ আমার বাবাকে মারবেন না। আমি পুলিশ হলে ওই শয়তানটাকে আমি এনকাউন্টার করতাম, কিন্তু আমি পারিনি, সেটা আমার বাবা পেরেছে। জানেন, আমার মা আমাকে ছোটবেলার থেকে শিখিয়েছে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ, কিন্তু লোকটা আমাকে জোর করে ব্যাড টাচ করে গেছে। আমি কিচ্ছু বলিনি, শুধু মুখ বন্ধ করে সহ্য করেছি। বাড়িতে এসে মাকে পর্যন্ত বলিনি, কারণ মা তো কিছু করতে পারবে না, শুধু টেনশন করবে। তো লোকটা এরপর তোমার সঙ্গে কি করলো? পরের দিন আমি আবার স্কুলে যাচ্ছি, ওই লোকটা আবার এলো। সেদিন কোনো সাইকেল আনেনি, আর এসেই বলল, কেমন আছো তিতাস? ভালো আছি। আচ্ছা শোনো না, আমি আজ তোমার মুখে একটা কথা শুনতে চাই। আজ তুমি আমায় আই লাভ ইউ বলবে। কি বলবে না? লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় প্রথম বলছি আই লাভ ইউ। এবার তুমি আমায় বলো তো আই লাভ ইউ টু। না, আমি কিছুতেই বলবো না। জেদ করো না। আচ্ছা তুমি জেদ করলে আমি কি করবো জানো? কি করবেন? অ্যাসিড বাল্ব চেনো? অ্যাসিড বাল্ব, এটা বাল্ব, তাতে অ্যাসিড ভরা থাকে। সেটা যদি একবারেই মুখে ছুঁড়ে দেই না, মুখে পুরো দাগা দাগা ঘা হয়ে যায়। সেটা আর কখনো যায় না, সে কাউকে মুখ দেখাতে পারে না। তাই তুমি বলো আই লাভ ইউ। বলো না, বল বল, আই লাভ ইউ বল, বলো। আই লাভ ইউ। তিতাস, কি হয়েছে? এই তিতাস, কি হয়েছে বল? স্কুলে গেলি না? কি রে বল। এই তিতাস, কি হয়েছে বল আমায়, বল মা, কি হয়েছে? এই তিতাস, বল আমাকে কি হয়েছে বল। এই মা, কি হয়েছে বল আমাকে। সেদিন আমি তিতাসের পাশেই রাত্রে শুয়েছিলাম, দেখলাম মাঝরাত অব্দি মেয়েটা জেগে আছে। কি হয়েছে রে মা, কি ভাবছিস? কি ভাবছিস রে মা? মা, মুখে অ্যাসিড ছুঁড়ে মারলে কি খুব যন্ত্রণা করে? মানে? মানে আমাকে একটা লোক বলেছে মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে।
লোকটার নাম বাবলু, সুভাষপল্লিতে থাকে। কি সব বলছিস তুই? কবে বলেছে এসব কথা? বল আমাকে। সে একদিন স্কুলে যাওয়ার সময় লোকটা আমার রাস্তা আটকায়। হঠাৎ যেন আমার সাইকেল নিয়ে আমার সামনে দাঁড়ায়। আমাকে বলেছে যদি আমি আই লাভ ইউ না বলি তাহলে আমার মুখে অ্যাসিড বাল্ব ছুড়ে মারবে। পরদিন সকালবেলা আমি অয়নকে সব বললাম। ও ক্যাজুয়ালি কথাগুলো শুনলো, বলল ও ট্রমাটাইজ হয়ে আছে, ওকে একবার ডাক্তার গুপ্তর কাছে নিয়ে যাও। আসলে পায়েল ভেবেছিল আমি ব্যাপারটা সিরিয়াসলি নিইনি, কিন্তু আমার সিরিয়াসনেস দেখানোর জন্য পুরো পরিবারকে প্যানিক করার কোনো দরকার ছিল অফিসার? বুঝেছি, বাড়ির বাবারা যেটা করে সেটাই করেছে। পরের দিন 15ই জুন, রোববার। জুন মাসের তৃতীয় রোববার হয় ফাদার্স ডে। আমি এসব মানতাম না, কিন্তু তিতাস মানত। তিতাস আমাকে খুব মিষ্টি করে বলতো, হ্যাপি ফাদার্স ডে বাবা। শুনে আমার খুব ভালো লাগতো, আমি খুব খুশি হতাম। গত রোববার তিতাস যখন ট্রমার মধ্যে ছিল তখনও বলতে ভুলে গেছিল হ্যাপি ফাদার্স ডে। আমার খুব কষ্ট হয়েছিল। তখনই মনে মনে ঠিক করে নিলাম যে লোকটার জন্য আমার মেয়ে তিল তিল করে কষ্ট পাচ্ছে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আর তারপর সারা সপ্তাহ জুড়ে প্ল্যান করে শনিবার দিন আমি বাবলুকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। তো এত কিছু না করে তো থানায় জানাতে পারতেন। ক্ষমা করবেন অফিসার, সত্যি কথা বলতে কি আমি আপনাদের উপর ভরসা বা বিশ্বাস করতে পারিনি। আই এম সরি। কিন্তু অয়নবাবু, এখন তো আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাপি ফাদার্স ডে। সাবধানে থাকিস। চল। কোনো কোনো মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সেই দেওয়াল থেকে সে শক্তি সঞ্চয় করে। সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে, হাতের কাছে যাকে পায় তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তখন তার ভাববার ক্ষমতা থাকে না সে নিজেও একটা অপরাধ করছে, নিজেকে অপরাধের হাতে খড়ি দিচ্ছে তার অবচেতন মনে। আজ এমন এক বাবার ঘটনা আপনারা দেখলেন যে বাবা শুধুমাত্র পরিবারের জন্য অপরাধের জগতে পা রাখলেন। মনে রাখবেন, আপনারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। তাই সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।